আজকে ক্লাস 12-এর দ্রবণ চ্যাপ্টারের সংখ্যাগত ধর্মের প্রথম যেটি ধর্ম ছিল অর্থাৎ বাষ্পচাপের আপেক্ষিক অবনমন সেটি সম্পর্কে বলবো। বাষ্পচাপ ইতিমধ্যেই বলা হয়েছে যে একটি নির্দিষ্ট উষ্ণতায় বদ্ধপাত্রে উপস্থিত তরলের যখন তার উপরে অবস্থিত বাষ্পের সাথে সাম্যাবস্থায় থাকে সেই বাষ্প কর্তৃক প্রদত্ত চাপকে আমরা বলে থাকি তরলের বাষ্পচাপ। আর বাষ্পচাপ যখন বিশুদ্ধ দ্রাবক থাকে তখন বাষ্পচাপ বেশি হয় এবং ওই দ্রাবকের মধ্যে যদি তড়িৎ অবিশ্লেষ্য অনুদ্বায়ী দ্রাব যদি যোগ করা হয় তাহলে বাষ্পচাপের অবনমন ঘটে। আর এই বাষ্পচাপের আপেক্ষিক অবনমন একটা সংখ্যাগত ধর্ম। সংখ্যাগত ধর্ম মানে হচ্ছে যে সকল ধর্ম দ্রবণে উপস্থিত দ্রাবের কণার সংখ্যার উপর নির্ভর করে, দ্রাবের প্রকৃতির উপর নির্ভর করে না, তাকে সংখ্যাগত ধর্ম বলে। তা এই ক্ষেত্রে বাষ্পচাপের আপেক্ষিক অবনমন সংক্রান্ত রাউল্টের যে সূত্রটি আছে সেটা হচ্ছে তড়িৎ অবিশ্লেষ্য অনুদ্বায়ী কঠিন দ্রাব দ্বারা গঠিত দ্রবণের বাষ্পচাপের আপেক্ষিক অবনমন দ্রবণে উপস্থিত দ্রাবের মোল ভগ্নাংশের সমান। অর্থাৎ সূত্রটি এরকমভাবে লেখা যায়, মানে গাণিতিকভাবে P0 - P, P0 হচ্ছে বিশুদ্ধ দ্রাবকের বাষ্পচাপ মাইনাস P যেটি দ্রবণের বাষ্পচাপ বাই P0। এই অংশটাকেই আমরা বলে থাকবো দ্রবণের বাষ্পচাপের আপেক্ষিক অবনমন। আপেক্ষিক মানে একক বাষ্পচাপে কতটা অবনমন হচ্ছে, বাষ্পচাপের একক মানে কতটা অবনমন হচ্ছে। যদি P0 হয় বাষ্পচাপ তাহলে অবনমন হচ্ছে P0 - P, তাহলে একক বাষ্পচাপ হলে অবনমন হচ্ছে P0 - P বাই P0। এটা কার সাথে সমান? দ্রবণে উপস্থিত দ্রাবের মোল ভগ্নাংশের সমান। দ্রাব যেহেতু তাই 2 দিয়ে লেখা হয়েছে সাফিক্সের, মূল ভগ্নাংশকে x দিয়ে প্রকাশ করে, তাই মূল ভগ্নাংশ x2-র সাথে সমান। তাহলে বাষ্পচাপের আপেক্ষিক অবনমন, এটা সহজে মনে রাখবে, বাষ্পচাপের আপেক্ষিক অবনমন দ্রবণে উপস্থিত দ্রাবের মোল ভগ্নাংশের সমান। এবার দ্রাবটা কীরকম, সেই দ্রাবের প্রকৃতিটাকে আগে আমাদের উল্লেখ করে দিতে হবে। তড়িৎ অবিশ্লেষ্য অনুদ্বায়ী ও কঠিন দ্রাব দ্বারা গঠিত দ্রবণের বাষ্পচাপের আপেক্ষিক অবনমন দ্রবণে উপস্থিত দ্রাবের মোল ভগ্নাংশের সমান। মানে এখানে দ্রাবের প্রকৃতিটাকেও আলাদা করে উল্লেখ করে দেওয়া হয়েছে। আর এই যে বাষ্পচাপের আপেক্ষিক অবনমন এটি কিন্তু উষ্ণতা নিরপেক্ষ, মানে উষ্ণতার ওপর নির্ভরশীল নয়। বাষ্পচাপ উষ্ণতার ওপর নির্ভর করে কিন্তু বাষ্পচাপের আপেক্ষিক অবনমন উষ্ণতার ওপর নির্ভর করে না। এর কারণ দেখো, বাষ্পচাপের আপেক্ষিক অবনমন মূল ভগ্নাংশে দ্রাবের মূল ভগ্নাংশের ওপর নির্ভরশীল। এবার দ্রাবের মূল ভগ্নাংশ যেহেতু শুধুমাত্র দ্রাবের ভরের ওপর নির্ভর করে, আর ভর দ্রাব বা দ্রাবকের ভরের ওপর নির্ভর করে, ভর যেহেতু উষ্ণতা নিরপেক্ষ, তাহলে মূল ভগ্নাংশ একটু উষ্ণতা নিরপেক্ষ রাশি। তো মূল ভগ্নাংশ যদি উষ্ণতা নিরপেক্ষ হয় তাহলে P0 - P বাই P0 এটাও একটি উষ্ণতা নিরপেক্ষ রাশি। অর্থাৎ বাষ্পচাপের আপেক্ষিক অবনমন কিন্তু একটি উষ্ণতা নিরপেক্ষ রাশি। এবারে আমরা রাউল্টের সূত্র থেকে, রাউল্টের যে বাষ্পচাপ সংক্রান্ত সূত্র ছিল, রাউল্টের বাষ্পচাপ সংক্রান্ত সূত্র থেকে বাষ্পচাপের আপেক্ষিক অবনমন, বাষ্পচাপ সংক্রান্ত যে সূত্রটি ছিল সেই সূত্র থেকে আমরা এই সূত্রটি প্রতিষ্ঠা করতে পারি। সূত্রটি ছিল P = x1 P0, মানে দ্রাবকের বাষ্পচাপ, দ্রবণে উপস্থিত দ্রাবকের বাষ্পচাপ দ্রাবকের মূল ভগ্নাংশ, দ্রবণে উপস্থিত দ্রাবকের মূল ভগ্নাংশ আর বিশুদ্ধ অবস্থায় দ্রাবকের বাষ্পচাপের গুণফলের সমান। এবারে x1-এর জায়গায় 1 - x2 করেছি, কারণ আমরা জানি x1 + x2 = 1, মানে দ্রবণের মধ্যে যতগুলোই পদার্থ থাকুক না কেন তার মূল ভগ্নাংশের যোগফল সর্বদা 1 হয়। তাই জন্য x1 + x2 = 1। তাহলে x1 এখানে রিপ্লেস করেছি 1 - x2 দিয়ে, রিপ্লেস করার পর এবার গুণ করা হলো, তাহলে P = P0 - x2 P0। এবারে x2 P0 এটা Pটাকে ডান দিকে আনা হয়েছে আর x2 P0কে বাঁ দিকে নিয়ে যাওয়া হয়েছে। তাহলে x2 P0 = P0 - P, তাহলে P0 - P x2 P0।
তাহলে পি জিরোটাকে হরে নিয়ে আসা হয়েছে, তাই পি জিরো মাইনাস পি বাই পি জিরো ইজ ইকাল টু এক্স টু। তাহলে এটাও কিন্তু দেখো এই বাষ্পচাপের আপেক্ষিক অবনমন সংক্রান্ত রাউল্টের সূত্রটাকে যে গাণিতিক সমীকরণটা ছিল সেটাই এখান থেকে আমরা লাভ করেছি। তাহলে এটা হচ্ছে বাষ্পচাপের আপেক্ষিক অবনমন সংক্রান্ত রাউল্টের সূত্র এবং তার গাণিতিক সূত্রাবলী। পরবর্তী যে সংখ্যাগত ধর্ম সেটি হচ্ছে স্ফুটনাঙ্কের উন্নয়ন। আর স্ফুটনাঙ্কের সংজ্ঞা হলো যে উষ্ণতায় কোনো তরলের বাষ্পচাপ বায়ুমণ্ডলের চাপের সমান হয় এবং তরলটি ফুটতে শুরু করে, সেই উষ্ণতাকে উক্ত তরলের স্ফুটনাঙ্ক বলে। মানে বায়ুমণ্ডলীয় চাপ একটা নির্দিষ্ট অঞ্চলে নির্দিষ্ট উষ্ণতায় বায়ুমণ্ডলীয় চাপ স্থির থাকে, আর যে তরলটা বাষ্পীভূত হচ্ছে, যত বাষ্পের পরিমাণ বাড়ছে তত তার বাষ্পচাপ বাড়ছে। এবারে একটা নির্দিষ্ট সময় বা পরে সেই বাষ্পচাপটা বায়ুমণ্ডলীয় চাপের সমান হবে, আর যে উষ্ণতায় এই বায়ুমণ্ডলীয় চাপটা বাষ্পচাপের সমান হয়ে যাবে সেই উষ্ণতায় তরলটা ফুটতে শুরু করবে, সেই উষ্ণতাটাকে আমরা বলবো তরলের স্ফুটনাঙ্ক। অর্থাৎ বায়ুমণ্ডলীয় চাপ যদি তরলের বাষ্পচাপের সমান হয় তখন তরলটা ফুটবে, তাকে আমরা বলবো স্ফুটনাঙ্ক। এবারে স্ফুটনাঙ্ক বৃদ্ধি পায় কেন? আমরা স্ফুটনাঙ্কের উন্নয়ন সংক্রান্ত সংখ্যাগত ধর্ম আলোচনা করছি। তা স্ফুটনাঙ্কের উন্নয়ন মানে স্ফুটনাঙ্ক বৃদ্ধি পাচ্ছে, তা বৃদ্ধি পাওয়ার কারণ কি? দেখো, যখন বিশুদ্ধ দ্রাবক থাকে তখন তরলের উপরিতলে শুধুমাত্র দ্রাবক কণা থাকার জন্য বাষ্পীভবন বেশি হয়, ফলে বাষ্পচাপ বেশি হয়। তাহলে খুব সহজেই এটা বায়ুমণ্ডলীয় চাপের সমান হতে পারবে কম তাপ প্রয়োগ করলে, তাই জন্য তার স্ফুটনাঙ্ক কম হয়। কিন্তু যখন আমরা দ্রবণ উৎপন্ন করব সেই ক্ষেত্রে কিন্তু সেখানে যদি বিশুদ্ধ দ্রাবকে কিছুটা দ্রাব যোগ করা হয়, তবে দ্রাবটা অবশ্যই কঠিন তড়িৎ অবিশ্লেষ্য অনুদ্বায়ী হতে হবে। তবে সেই ক্ষেত্রে সেটি বাষ্পীভবন ধীরে হবে এবং বাষ্পচাপও তুলনামূলকভাবে হ্রাস পাবে। আর বাষ্পচাপ হ্রাস পেলে বায়ুমণ্ডলীয় চাপ তো ফিক্সড আছে, তাহলে দ্রবণের বাষ্পচাপকে বায়ুমণ্ডলীয় চাপের সমান হতে গেলে তাকে বেশি তাপ প্রয়োগ করতে হবে, এবং বেশি তাপ করলে সেটা ফুটতে শুরু করবে, তাহলে স্ফুটনাঙ্ক বৃদ্ধি পাবে। তার মানে দ্রবণের স্ফুটনাঙ্ক বিশুদ্ধ দ্রাবকের স্ফুটনাঙ্কের থেকে কিন্তু বৃদ্ধি পায়। এবারে সেটাকে গ্রাফিক্যালি আমরা দেখিয়েছি। এখানে দেখো একটা চাপ এবং উষ্ণতার একটা লেখচিত্র অঙ্কন করা হয়েছে। ওপরের যে লেখচিত্রটা আছে সেটা হচ্ছে বিশুদ্ধ দ্রাবকের ক্ষেত্রে। বিশুদ্ধ দ্রাবকের উষ্ণতার সাথে বাষ্পচাপের সম্পর্ক লেখচিত্রটার সাহায্যে দেখানো হয়েছে। এখানে আমরা যেটা লিখেছি এটা পি অ্যাটমসফিয়ারিক প্রেশার, মানে বায়ুমণ্ডলীয় চাপ। কারণ বায়ুমণ্ডলীয় চাপ তাহলে যখন বাষ্পচাপের সমান হচ্ছে সেই অবস্থায় যে উষ্ণতাটা রয়েছে সেই উষ্ণতাটাকে আমরা বলে থাকছি স্ফুটনাঙ্ক। তাহলে এটা বিশুদ্ধ দ্রাবকের স্ফুটনাঙ্ক। এখন বিশুদ্ধ দ্রাবকে যদি কিছু পরিমাণ তড়িৎ অবিশ্লেষ্য অনুদ্বায়ী দ্রাব যোগ করা হয় তাহলে সেটার বাষ্পচাপ কমে যাচ্ছে একই উষ্ণতায়। বাষ্পচাপ কমে যাওয়ার ফলে দেখো এই উষ্ণতাতে, অর্থাৎ যেটা স্ফুটনাঙ্ক, সেই উষ্ণতাতে কিন্তু বায়ুমণ্ডলীয় চাপের সাথে তরলের বাষ্পচাপ সমান হয়নি। তাকে সমান হতে গেলে আরও এতটা পথ অতিক্রান্ত করতে হবে, এবং সেই বাষ্পচাপটা বৃদ্ধি করার জন্য আমাকে কিছুটা বেশি তাপ দিতে হবে, এবং তাপ দেওয়ার ফলে তার স্ফুটনাঙ্ক বৃদ্ধি পেয়েছে। অর্থাৎ স্ফুটনাঙ্ক বৃদ্ধি পেয়ে টিভি ড্যাশড হয়েছে। তাহলে এই কারণে তরলের স্ফুটনাঙ্ক বৃদ্ধি পায়। আর স্ফুটনাঙ্ক বৃদ্ধি উন্নয়ন সংক্রান্ত রাউল্টের যে সূত্রটা সেটা খুব সহজে মনে রাখা যায় যে স্ফুটনাঙ্ক উন্নয়ন দ্রবণে উপস্থিত দ্রাবের মোলালিটির সমানুপাতিক। আবার বলছি, স্ফুটনাঙ্ক উন্নয়ন দ্রবণে উপস্থিত দ্রাবের মোলালিটির সমানুপাতিক। কিন্তু এখানেও সেই দ্রাবটি কেমন সেই প্রকৃতিটা আগে উল্লেখ করে দিতে হবে। অর্থাৎ কঠিন তড়িৎ অবিশ্লেষ্য অনুদ্বায়ী দ্রাব দ্বারা গঠিত দ্রবণের স্ফুটনাঙ্ক উন্নয়ন দ্রবণে উপস্থিত দ্রাবের মোলালিটির সমানুপাতিক। দ্রাবের মোলালিটির সমানুপাতিক স্ফুটনাঙ্ক উন্নয়ন, কিন্তু দ্রাবের প্রকৃতিটা হচ্ছে কঠিন তড়িৎ অবিশ্লেষ্য অনুদ্বায়ী।
এবার সেটা গাণিতিকভাবে লেখা হচ্ছে স্ফুটনাঙ্ক উন্নয়ন ডেল্টা টিবি, টিবি ফর বয়েলিং, তাই ডেল্টা টিবি সমানুপাতিক মোলালিটি মানে এম। এবার ডেল্টা টিবি ইজ ইকাল টু কেবি এম। এখানে কেবিটা কি, কেবি হচ্ছে স্ফুটনাঙ্ক ধ্রুবক। এবার ডেল্টা টিবি স্ফুটনাঙ্ক উন্নয়ন, কেবি স্ফুটনাঙ্ক ধ্রুবক, এম হচ্ছে মোলালিটি। এবারে যদি এম ইজ ইকাল টু স্ফুটনাঙ্ক ধ্রুবকের আমরা সংজ্ঞা যদি দিতে চাই, তাহলে মোলালিটিকে এক করতে হবে। যদি মোলালিটি ইজ ইকাল টু এক হয়, অর্থাৎ দ্রবণের গাঢ়ত্ব যদি 1 মোলাল হয়, তাহলে যে পরিমাণ স্ফুটনাঙ্ক উন্নয়ন হবে তাকেই আমরা স্ফুটনাঙ্ক ধ্রুবক বলবো। অর্থাৎ এম ইজ ইকাল টু 1 হলে, দ্রবণের গাঢ়ত্ব 1 মোলাল হলে যে পরিমাণ স্ফুটনাঙ্ক উন্নয়ন হয় তাকে স্ফুটনাঙ্ক ধ্রুবক বলে। এবারে এটাকেই আমরা যে এই সংজ্ঞাটা লিখেছি, অর্থাৎ স্ফুটনাঙ্ক উন্নয়ন সংক্রান্ত সংজ্ঞাটা, সেটাতে এখানে যে মোলালিটি 1 বলেছি, সেই মোলালিটি 1টাকেও আমাদের একটু ডিটেলসে ব্যাখ্যা করে দিতে হবে। মোলালিটি 1 মানে কি, 1 মোল দ্রাব 1000 গ্রাম বা 1 কেজি দ্রাবকে বর্তমান থাকবে। তো সেটাই এখানে আরও ডিটেলসে লেখা হয়েছে, 1000 গ্রাম বা 1 কেজি দ্রাবকে 1 মোল কঠিন তড়িৎ অবিশ্লেষ্য অনুদ্বায়ী দ্রাব যদি থাকে, অর্থাৎ দ্রাব দ্বারা গঠিত দ্রবণের স্ফুটনাঙ্ক উন্নয়নকে ওই দ্রবণের স্ফুটনাঙ্ক ধ্রুবক বা ইবলুস্কোপিক কনস্ট্যান্ট, ইবলিওস্কোপিক ধ্রুবক বলে। এটাকে এই স্ফুটনাঙ্ক ধ্রুবকটাকে আমরা ইবলিওস্কোপিক ধ্রুবকও বলে থাকি। তা আবার আমি আরেকবার বলে দিচ্ছি যে মোলালিটি 1 মানে সেটা হচ্ছে দ্রবণের গাঢ়ত্ব 1 মোলাল, এবং দ্রবণের গাঢ়ত্ব 1 মোলাল হতে গেলে সেটাকে ভেঙে লিখলে কী হবে, 1 মোল দ্রাব, কী ধরনের দ্রাব, তড়িৎ অবিশ্লেষ্য অনুদ্বায়ী কঠিন দ্রাব, কত গ্রাম, 1000 গ্রাম দ্রাবক বা 1 কেজি দ্রাবকে দ্রবীভূত থাকবে, এবং সেই দ্রবণের যে স্ফুটনাঙ্ক উন্নয়ন ঘটবে তাকে আমরা স্ফুটনাঙ্ক ধ্রুবক বলবো বা ইবলোস্কোপিক ধ্রুবক বলবো। তাই ডেল্টা টিবি ইজ ইকাল টু কেবি এম। এবারে কেবি ইজ ইকাল টু ডেল্টা টিবি বাই এম। এবারে এর একক যদি লেখা হয়, ডেল্টা টিবি হচ্ছে কেলভিন, মোলালিটি মানে মোল পার কেজি, মানে প্রতি একক 1 কেজিতে যত মোল দ্রাব আছে তাহলে মোল পার কেজি, তাহলে কেজিটা ওপরে গেলে কেলভিন কেজি মোল ইনভার্স। এটা হচ্ছে স্ফুটনাঙ্ক উন্নয়ন সংক্রান্ত মানে স্ফুটনাঙ্ক ধ্রুবকের একক। এবারে এখানে একটা কোশ্চেন লেখা হয়েছে, জলের স্ফুটনাঙ্ক ধ্রুবক 0.525 কেলভিন কেজি মোল ইনভার্স বলতে কী বোঝো? তা আমরা যেটা সংজ্ঞা হিসেবে লিখেছি সেটাকেই এখানে লিখবো, খালি যে পরিমাণ স্ফুটনাঙ্ক উন্নয়ন হয় সেটার জায়গায় যে পরিমাণ স্ফুটনাঙ্ক উন্নয়ন হয়, স্ফুটনাঙ্ক উন্নয়নকে সেটার জায়গায় 0.525 লিখবো। তাই লেখা হয়েছে 1 কেজি জলে 1 মোল কঠিন তড়িৎ অবিশ্লেষ্য অনুদ্বায়ী দ্রাব যোগ করে যে দ্রবণ গঠিত হয় বা দ্রাব দ্বারা গঠিত দ্রবণের স্ফুটনাঙ্ক উন্নয়ন হবে 0.525 কেলভিন। এবারে কেবির মান কার উপর নির্ভর করে? কেবির মান দ্রাবকের প্রকৃতির উপর নির্ভর করে, কিন্তু দ্রাবের প্রকৃতির উপর কখনোই নির্ভর করে না। যেহেতু সংখ্যাগত ধর্ম, তাই দ্রাবের প্রকৃতির উপর নির্ভর করে না, দ্রাবের কণার সংখ্যার উপর নির্ভর করে। কিন্তু কেবি নির্ভর করে কার উপর? দ্রাবকের প্রকৃতির উপর। দ্রাবক কী নিচ্ছে তার উপর কিন্তু নির্ভর করে। আর তাপগতিবিদ্যার সাহায্যে আমরা কেবির মান নির্ণয় করতে পারি। কেবি ইজ ইকাল টু আর টিবি স্কোয়ার বাই 1000 এলভি। এখানে আর হচ্ছে সার্বজনীন গ্যাস ধ্রুবক, আর টিবি হচ্ছে বিশুদ্ধ দ্রাবকের স্ফুটনাঙ্ক, আর এলভি হচ্ছে লীন তাপ। 1 গ্রাম জলের বা যে কোনো দ্রাবক নেব, সেই দ্রাবকের বাষ্পীভবনের লীন তাপকে আমরা এলভি দিয়ে লিখে থাকি। এখানে স্ফুটনাঙ্ক উন্নয়ন সংক্রান্ত একটি অঙ্ক করা হয়েছে। অঙ্কটি হলো 0.3 গ্রাম ইউরিয়াকে, এর আণবিক ভর 60, 50 গ্রাম জলে দ্রবীভূত করা হলো, তাহলে দ্রবণের স্বাভাবিক স্ফুটনাঙ্ক কত হবে? আর জলের কেবি মানে স্ফুটনাঙ্ক ধ্রুবকটা দিয়ে দেওয়া হয়েছে 0.52 কেলভিন কেজি মোল ইনভার্স। এমনিতে সূত্রটা হচ্ছে রাউল্টের যে সূত্রটা, ডেল্টা টিভি ইজ ইকাল টু কেবি এম। এখানে এমটা মোলালিটি, এই মোলালিটিটা আমাকে আগে নির্ণয় করতে হবে। আমি জানি 50 গ্রাম জলে 0.3 গ্রাম ইউরিয়া আছে, তাহলে মোলালিটির সংজ্ঞা হচ্ছে যে 1000 গ্রাম জলে দ্রবের পরিমাণ বাই আণবিক ভর। তাহলে ঐকিক নিয়মে করবো 50 গ্রাম জলে দ্রাব আছে 0.3 গ্রাম,
একে কত, হাজারে কত নির্ণয়িত হলো, দিয়ে মোলালিটি হচ্ছে তাহলে 1000 গ্রামে আছে এত 6, তাহলে আণবিক ভর 60 দিয়ে ভাগ করা হয়েছে অর্থাৎ 6/60, তাহলে 1 10 মোলার, তাহলে 0.1 মোলার। এবারে ডেল্টা টি ইজিক্যাল টু কেবি এম, এই জায়গায় মোলালিটির জায়গায় 0.1 বসিয়ে দিচ্ছি, কেবির জায়গায় 0.52 বসিয়ে দিয়েছি, তাহলে ডেল্টা টি ইজিক্যাল টু 0.52 কেলভিন। আর জলের স্ফুটনাঙ্ক এমনিতে 100 ডিগ্রি সেন্টিগ্রেড বা 373 কেলভিন, তাহলে দ্রবণের স্ফুটনাঙ্ক কত হবে? স্ফুটনাঙ্ক যেহেতু বৃদ্ধি পায়, তাহলে দ্রবণের বা জলের দ্রাবকের যা স্ফুটনাঙ্ক আছে তার সাথে স্ফুটনাঙ্ক উন্নয়নটাকে যোগ করে দিতে হবে, এবং 373 প্লাস 0.052 কেলভিন, 373.052 কেলভিন। থ্যাংক ইউ।